যুক্তরাষ্ট্রের পদক্ষেপ জানিয়ে ৪৮ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা। আলাদা চিঠি দিবে বাণিজ্য মন্ত্রণালয়। দুইটা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু কাল। অংশ নেবে ৪০ দেশের উদ্যোক্তারা। মার্কিন শুল্ক নীতির বিপরীতে নতুন সুযোগ সৃষ্টির আশা। ভারতের নতুন ওয়াকফ আইন আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি, বলছে বিএনপি। মুসলিম স্বার্থ রক্ষায় পুনর্বিবেচনার আহ্বান। যে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেবে দুদক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পেরেই পদত্যাগে বাধ্য হন টিউলিপ। জুলাই গণহত্যার বিচারে প্রস্তুত একাধিক মামলা। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 2 মামলায় অভিযোগপত্র জমা। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৭২ আইনজীবীকে কারাগারে প্রেরণ, 11 জনকে জামিন। এবং আরও অর্ধশত ফিলিস্তিনির রক্তে ভিজল গাজা। 15 জরুরি সেবা কর্মী হত্যার দায় স্বীকার আইডিএফের। উত্তাল তেল আবিব ও হাঙ্গেরি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। মার্কিন নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানাতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশটিতে 2টি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর অংশীজনের সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট প্রস্তাবনায় একমত হওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়া আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে পর্যালোচনা সভা শেষে এইসব কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে ৩৭% শুল্ক আরোপের বিষয়ে পর্যালোচনা করতে রোববার বিকেলে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো জানাতে ট্রাম্পকে সরাসরি চিঠি দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর আরেকটি চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনায় একমত হয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলো খুঁজছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ। এদিকে বৈঠকের পর সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে, এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। এরকম একটি চিঠি এখান থেকে যাবে। বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে উদ্ভূত পরিস্থিতিতেও সুযোগ বের করার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে এই সম্মেলনে দেশে বিদেশি
বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে আশা করছে সরকার। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিপরীতে এই সম্মেলন রপ্তানি বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশি বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আমরা যেটা প্রায়োরিটাইজ করেছি, সম্মেলনে 40টি দেশে বিনিয়োগকারীরা অংশ নেবে, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠান। হতে পারে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি। বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। মার্কিন নতুন শুল্ক নীতির বিপরীতে রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ তৈরির আশাও করছে বিডা। বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা, সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। বিনিয়োগ সম্মেলনে দেশের 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ। ফলে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের অর্থ ছাড়ে আশাবাদী সরকার। রোববার সকালে নিজ দপ্তরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশটি উচ্চ শুল্ক আরোপ করলেও রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে রোববার সকালে সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট। সরকার শর্ত পূরণের চেষ্টা করছে জানিয়ে আগামী জুনে ঋণের অর্থ পাওয়ার আশাবাদ জানান অর্থ উপদেষ্টা। এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশনটা দেব। তিনি আরো বলেন, আইএমএফ জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল, তবে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরো পদক্ষেপ নিতে হবে। চলতি মাসে সংস্থাটির সদর দপ্তরে যাওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না। ইউএস এর সাথে আমাদের তেমন কিছু হবে না। আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। জানান, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটি থেকে আমদানি করা পণ্যের বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া পোশাক রপ্তানিতে একক বাজারের উপর নির্ভরশীলতা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গেল মাসে দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে মার্চে দেশে এসেছে $329 কোটি, যা দেশের ইতিহাসে যে কোনো মাসের সর্বোচ্চ। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, মার্চে দেশে রেমিটেন্স এসেছে $329 কোটি দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 40,138 কোটি টাকা। এর আগে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স প্রায় $264 কোটি এসেছিল গেল বছরের ডিসেম্বরে।
ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি বলে মনে করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে দলটি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নিয়ে উত্তপ্ত ভারত। বিলটি বৈষম্যমূলক ও নাগরিক অধিকার খর্ব করবে অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সেখানকার মুসলিম সম্প্রদায়। দিন যত গড়াচ্ছে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ছে পুরো ভারত জুড়ে। এমন প্রেক্ষাপটে সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিলের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। বিলটি ভারতের মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নতুন আইনে পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তিসমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি দাবি করে মুসলিম ওয়াকফ সংশোধন বিল পুনর্বিবেচনার দাবি জানায় বিএনপি। ভারতের যে কোনো রকমের এইরকম অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। সেই জন্য আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার এটাই একটা কারণ, যাতে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন রাষ্ট্রীয় পদক্ষেপ থেকে ভারত সরকার সরে আসবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ। তো আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ হিসেবে মূল্যায়ন করছেন তারা। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসাব সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া দুদক। ঈদ পরবর্তী গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দুদক চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরতের কার্যক্রম চলমান। দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এদিকে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে বলে দাবি করেছে দুদক। বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলা করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65 ব্যাংক হিসেবে 700 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে মামলা করেছে দুদক। নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই দুটি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। ভবিষ্যতে হয়তো দুর্নীতির মামলাও হতে পারে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
চলতি মাসেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য প্রস্তুত একাধিক মামলা। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য শিগগিরই গঠন করা হবে আরেকটি ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তার্ন। রোববার সকালে জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা তানজিল আহমেদ ও আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আগামী 15 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র প্রায় চূড়ান্ত। হাতে পাওয়া 3টি তদন্ত প্রতিবেদনের মধ্যে 2টি চলতি মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এই সময় গুমের আয়নাঘর খ্যাত বন্দিশালা পরিদর্শন করতে গিয়ে বোমা হামলার ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে চলছে বহুমুখী ষড়যন্ত্র, তবে সব বাধা পেরিয়ে বিচার কাজ এগিয়ে যাবে। গঠিত হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য। তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। এর আগে চাংখারপুলে গণহত্যায় নাসিরুল ইসলামকে 10 এপ্রিল ও সাভারে এপিসি থেকে মরদেহ ফেলার ঘটনায় সাবেক এপিবিএন সদস্য সোহেল মিয়াকে 13 এপ্রিল জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া ফার্মগেট এলাকায় নাফিজ হত্যা তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে 6 জুন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে 10 নারী আইনজীবী সহ 11 জনকে জামিন দেওয়া হয়। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান 83 আইনজীবী। এদের মধ্যে ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা রয়েছেন। গেল 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় 144 জন আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে মামলা হয়। এই ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন তারা, যা আগামীকাল শেষ হবে। ওই দিন 4 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল, তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি। আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। আর 83 জনের মধ্যে প্রায় 11 জনের জামিন মঞ্জুর করেন। আর বাকি 72 জন আইনজীবী, তারা আসামিকে তিনি সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এতে একদিকে শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরেছে তার চিরচেনা রূপে। তবে প্রথম দিনে ঈদের আমেজে ঢিলেঢালা চলছে কার্যক্রম। প্রথমবার দীর্ঘ ছুটি পাওয়া আর ভোগান্তিহীন ঈদ যাত্রা এবার দ্বিগুণ করেছে আনন্দ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দীর্ঘ 9 দিনের ছুটি শেষ, খুলেছে অফিস, আদালত। তাই প্রথম কার্যদিবসে সকাল থেকেই অফিসগামী মানুষের এই স্রোত। পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করে জীবিকার তাগিদে আবারও রাজধানীতে ফিরেছেন তারা। আলহামদুলিল্লাহ, সবার আনন্দ হয়ে গেছে
এখন অফিসে যাচ্ছি। কোম্পানির চাকরি তো নির্ধারিত দিনে আসতে হয়, পরিবারকে রেখে আসলে তো একটু খারাপ লাগেই। দেশের সেবা করি তো আমরা, চাকরির জন্য তো আসতেই হয়। টানা ছুটি শেষে কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। প্রথম কার্যদিবসে ছিল ঈদের আমেজ। কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ ঢিলেঢালা কার্যক্রমে চাকুরিজীবীরা। গ্রামে যেতে পারছি, অনেকদিন পরে যেতে পারছি, ভালো একটা সময় পাইছি, অনেক ভালোভাবে সময়টা কাটছে। সব মিলিয়ে আমাদের এবার যাত্রাটা অনেক সুন্দর ছিল, স্মুথ ছিল। দিনের শুরুতেই নিজ দপ্তরে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। খুলেছে সরকারি বেসরকারি ব্যাংক, সেখানেও দেখা গেছে প্রথম দিনের কর্মব্যস্ততা। প্রথমবার এমন দীর্ঘ ছুটি পাওয়ায় আনন্দের ছাপ তাদের চোখে মুখে। ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপনের কথা জানান তারা। ঈদ শেষে আমরা সবাই ইনশাল্লাহ আবার কর্মস্থলে ফিরে আসছি। আমরা সেবা দেওয়ার জন্যই আমরা আপনাদের কাছে আবার চলে আসছি। আজকে না হলো আগামীকাল থেকে পূর্ণদমে মানুষের কর্মচঞ্চল ফিরে আসবে। পুরনো চেহারায় ফিরেছে আদালত পাড়াও। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। যে যেভাবে পারছে ফিরছেন গন্তব্যে। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পথে ভোগান্তি না থাকলেও অনেক এলাকায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদুল ফিতরের টানা 9 দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে 22 জেলার মানুষ। ফেরার যাত্রায় এ মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে আসলে গেলে 200 150 টাকা, হলো 500 400 টাকা ভাড়া, আর ডবল হিসেবে ভাড়া। যাব বাইপেল তে আমি ভাড়া গাড়িতে অনেকগুলা জিগাইলাম, কোনো গাড়িতে যাইতে পারি নাই, কিন্তু 500 টাকা করে ভাড়া যাচ্ছে, 600 টাকা করে। আমরা এটা তো অনুভব করি নাই, আমাদের থেকে এটা একটা ভোগান্তির মধ্যে রাখতেছে আমাদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সড়কে রয়েছে স্বস্তি, নেই কোনো যানজট। নোয়াখালী থেকে ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা। ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেকপোস্ট। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশ সহ 14 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই স্থগিতাদেশে ওমরা, ব্যবসায়িক এবং পারিবারিক সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। শনিবার পাকিস্তান অবজারভার জানায়, হজ যাত্রীদের প্রবেশ নিষেধের পাশাপাশি ধর্মীয় নিয়ম পালনে সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে। তবে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। যাদের ওমরা ভিসা আছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া সহ 14 দেশ। কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে 3 জন নিহত হয়েছে। রোববার সকাল 10টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত 3 জনই সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। তারা হলেন স্থানীয় মসজিদের খতিব ও ওয়ার্ড জামায়াতের আমির নাজির হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন, প্রতিপক্ষ মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানায়, দেয়ালের সীমানা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে আসছিল। তার জেরেই সংঘর্ষে জড়ায় তারা। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে আগাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এছাড়াও তিনি বলেন, ভোটার হালনাগাদে সব কর্মকর্তারা
অসাধ্য সাধন করেছে। রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের ছুটি শেষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সিএসি নাসির উদ্দিন এসব কথা বলেন। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি। একটা অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা লিমিটেড টাইমের মধ্যে। এটা আমাকে ইনিশিয়ালি তো বলা হয়েছিল যে 6-7 মাস লেগে যেতে পারে এবং উইথ অল দি লিমিটেশনস অফ লজিস্টিক সাপোর্ট এর মধ্যেও আপনারা কাজটা শেষ করেছেন ইনশাআল্লাহ। আমি পার্সোনালি আই এম ভেরি হ্যাপি, দি ইসি ইজ হ্যাপি এবং গভর্নমেন্টকেও আমরা জানাচ্ছি টাইম টু টাইম যে আমাদের প্রগ্রেস ভালো, আমরা মুক্ত হয়ে বলতে পারতেছি এখন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে আরও অর্ধশত ফিলিস্তিনির রক্তে ভিজল গাজা উপত্যকা, প্রাণহানি প্রায় 50,700। এদিকে উপত্যকার 2/3 এলাকায় ফিলিস্তিনি চলাচলে ইসরায়েল কঠোর বিধি নিষেধ আরোপ করায় পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই আগ্রাসনের ভেতরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। নাসরিন আক্তারের রিপোর্ট। ধ্বংসস্তূপের মাঝে চলছে ধোয়ার কুণ্ডলী, পড়ে আছে আসবাব, বালিশ কাঁথা। এ চিহ্নই বলে দিচ্ছে কিছুক্ষণ আগে নারকীয় নৃশংসতায় মেতেছিল আইডিএফ। রোববার গাজার খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলার শিকার হন বহু বাসিন্দা। এতে একদিনে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি। রাত 11টা থেকে এক নাগাড়ে বোমা পড়তে শুরু করে। এসব মানুষ শহীদ হয়েছেন। আমরা প্রাণ নিয়ে কোনো রকম পালিয়ে এসেছি। তারা আর কি চায়? সৃষ্টিকর্তা যেন তাদের কখনো ক্ষমা না করেন। কেন তারা সৃষ্টিকর্তাকে ভয় পায় না? আমাদের যথেষ্ট হয়েছে, আল্লাহর কসম যথেষ্ট হয়েছে। এদিকে অব্যাহত হামলার মধ্যে গাজার 2/3 এলাকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA। বিশাল এলাকাতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে অথবা জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করে চলছে প্রহসনের নাটক। বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ রাফার একটি বিশাল অংশ। গেল 31 মার্চ এলাকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী নতুন বাস্তুচ্যুতি আদেশ জারি করে। শুধু রাফাই নয়, কঠোর বিধিনিষেধের বেড়াজাল থেকে বাদ পড়েনি গাজা শহরের কিছু অঞ্চলও। ফলে রাফা ও গাজা শহর থেকে প্রতিদিনই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিকে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় আক্রমণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে তেল আবিব। এ সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই দিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বুদাপেস্টের বাসিন্দারাও। এদিকে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের উপর 10% আরোপিত শুল্ক বিশ্বের বেশিরভাগ দেশ থেকে আদায় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নীতির ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের বাজার সহ বিশ্ব অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে মার্কিনীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ট্রাম্প। আরবিদ আফসারের রিপোর্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি আরোপের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে পুরো বিশ্বে। শনিবার থেকে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের উপর 10% শুল্ক ধরে সিংহভাগ দেশ থেকে আমদানিকৃত পণ্যের অর্থ আদায় শুরু করেছেন ট্রাম্প। এতে পুরো বিশ্ববাজার থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অর্থবাজারেও দেখা দিয়েছে চরম অস্থিরতা। চলছে রিপাবলিকান নেতার বিরুদ্ধে আন্দোলন। গেল শুক্রবার মার্কিন শেয়ার বাজারের দরপতনকে 2020 সালের পর রেকর্ড হারে তলানিতে ঠেকেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্ববাজার সহ যুক্তরাষ্ট্রের বাজারে এমন অস্থিরতাকে অর্থনৈতিক বিপ্লব বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, পরিস্থিতি ভালো না হলেও সবাই ধৈর্য ধরুন, সবশেষ আমেরিকা বিজয়ী হবে। তবে ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে ভিন্নমত দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বাণিজ্য পাকাপোক্ত করার আশায় তিনি বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের শুল্ক থাকা উচিত নয়। এতে উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যে ব্যবসার সম্প্রসারণ হবে এবং ফ্রি ট্রেড জোন তৈরি হবে। It is agreed that both Europe and the United States should move, ideally in my view, to a zero tariff situation. এদিকে প্রথম ধাপে 10% শুল্ক আদায়ের পদক্ষেপে ধাক্কা লেগেছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন,
বিশ্ববাজারে এমন অস্থিরতায় ব্রিটিশ ব্যবসায় ধরে রাখতে সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা কমাতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি বাণিজ্য ঘাটতি মেটাতে আলোচনায় বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।